KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। আজকে এমন একজনের সঙ্গে আড্ডা মারবো যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজনই নেই, কারণ তাকে আমরা অলরেডি চেনেন এবং জনপ্রিয়, এবং তার জন্য আজকে ভারতবাসী হিসেবে আমরা খুব গর্বিত, কারণ তার ছবি অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে। নামটা কি একবার বলেই দিই। আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে এসে গিয়েছেন নন্দিতা দাস, অভিনেত্রী এবং পরিচালক। নন্দিতা, তোমাকে কলকাতা টিভিতে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমেই কনগ্রাচুলেশন, তোমার ছবি জুইগাটো অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে এবং ভারতবর্ষ হিসেবে সত্যি আমরা গর্বিত ভারতীয় একটা ছবি হিসাবে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ। আমার জন্য এটা একটু মানে সারপ্রাইজ ছিল যখন আমি ওই ইমেলটা পেলাম। আমার জন্য মানে আমি ভাবলাম, আমি তো জানতামই না যে একটা এরকম একটা লাইব্রেরি আছে অস্কারে। আমার বাংলাটা আগেই বলে দিচ্ছি যে আমার খুব ভাঙা ভাঙা বাংলা। আমি বাঙালি নই, আমি উড়িষ্যা থেকে। আমি হাফ ওড়িয়া আর হাফ গুজরাটি। দিল্লিতে বড় হয়েছি আর এখন বম্বেতে থাকি। কোনো ব্যাপার নয়, বাংলা বলছো বাঙালির জন্য এটাই যথেষ্ট, এবং সবচেয়ে বড় কথা ভাষা কখনো বার হতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে নন্দিতা, একটা জিনিস বলবো, জুইগাটো পুরো একদম একদম ডেলিভারি বয়ের জীবন, তো এই পুরো ফর্ম্যাটটা মাথায় এলো কিভাবে, কিভাবে প্ল্যানিং করলে, মানে এইরকম একটা চিত্রনাট্য? কোভিড সময়ে মাথায় এলো। আমরা সবসময় আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা অর্ডার করতাম, মানে জিনিসগুলো, খাবার এসে। আর দেখছিলাম যে এই ছেলেরা মানে একা একাই ঘুরে বেড়াচ্ছে। একটু দেরি হলেও এত অ্যাংজাইটি এসে যাচ্ছে, ফোন করে বলছে প্লিজ আমাকে ভালোভাবে রেটিং দেবেন, আমার আমার ভুল ছিল না, ওটা এরকম ট্রাফিকে হয়ে গেল বা কিছু একটা অসুবিধে হয়ে গেল, কিছু একটুও মানে যদি ছিঁড়ে যায় কাগজটা, খুব বেশি বেশি অ্যাংজাইটি ছিল। তো আমি সেটাই ভাবছিলাম যে এত কেন এই রেটিংয়ের পড়ছে, মানে আমি প্যাকেটটা নিচ্ছি, ওর আগে বলছি যে আমাকে 5 স্টার প্লিজ দিয়ে দেবেন। তো আমরাও ভাবছি যে আমার খাবারও খাইনি, এখন তোমার 5 স্টারে তোমার চিন্তা। কিন্তু যখন আমরা জেনে নিলাম যে কি ওদের লাইফ, আর ওটার একটা ট্রেডিশনাল ওয়ার্ক স্পেস নয়। আমাদের ট্রেডিশনাল ওয়ার্ক স্পেসে কি থাকে, আর কোওয়ার্কার্স, কলিগস, বস, কথাবার্তা হয় না, কিছু না জানলে আমরা জিজ্ঞেস করতে পারি। কিন্তু এখানে তো একা একাই, আর খালি ওই ফোন। আর সবাই তো এত এডুকেটেডও না, ফোনে কিরকম উত্তর দেব, কিরকম প্রশ্ন জিজ্ঞেস করব, কেউই নেই, মানে একা একাই, একেবারে একা। সো ওই এক্সপিরিয়েন্সটাকে একটু জানার যখন ইচ্ছে হলো, তখন আমি রিসার্চ করতে শুরু করলাম। আর যত রিসার্চ করলাম তত আমার ইন্টারেস্টটা বেড়ে গেল, বিকজ আই থট এই জিনিসটাকে আমাদের অ্যাজ কনজিউমার্স বোঝা উচিত। তাহলেই আমরা একটু সেন্সিটিভ হয়ে যাব বা একটু এমপ্যাথেটিক হয়ে যাব যে হ্যাঁ, ওদের জীবনে কি হচ্ছে। তাহলে আমি আমার ওই 5 স্টারকে এত বড় একটা ভাববো না, আমরা বেশি জেনারেস হয়ে যাব না, আমরা ইজিলি 5 স্টার দিয়ে দেবো। যদি আমি জানি যে খালি ও 5 টাকা পাবে, তাহলে ওই 5 টাকার মূল্য আমাদের জীবনে কি আছে। সো এইসব এই গল্পটা ধীরে 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 ইভলভ হলো। এক্সেলেন্ট। তবে সবচেয়ে জানার যেটা, মানে সবাই জানতে চায় যেটা, সেটা হচ্ছে কপিল শর্মা কমেডি কিং, তার একটা পরিচয় রয়েছে, এবং তাকে অন্যভাবে মানুষ দেখে, মানে সম্পূর্ণভাবে আলাদা। তো সেখানে এইরকম একটা চরিত্র, মানে কিভাবে তুমি রাজি করালে, বা অভিনেতা, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অভিনেতা কপিল আর কমেডিয়ান কপিলের মধ্যে কোথায় ডিফারেন্স তুমি পেয়েছো এই ছবিতে? তো আমার ঘরে টিভি ছিল না। আমি এই টিভি মানে 1 মাস আগেই নিয়েছি। 7 বছর ধরে আমি টিভি আমাদের বাড়িতে ছিল না। তো আইপিএল এর আমার ছেলে বলল, তো আমরা নিয়ে এলাম। কিন্তু তো আমি কোনোদিন কপিলের শো, ওর আগে আমি দেখা হয়নি আমার। তো আমি এত কিছু জানতাম না। আমি খালি জানতাম যে হ্যাঁ, এটা এই কপিল শর্মা একটা বড় কমেডি হোস্ট আছে। কিন্তু তার আগে আমি কিছু জানতাম না। ওর একটা ছোট ক্লিপ দেখলাম যেখানে ও একটা অ্যাওয়ার্ড ফাংশন প্রেজেন্ট করছিল। আর আমার খুব ন্যাচারাল আর একটা অদ্ভুত একটা কানেক্ট ওর কমন পার্সনের, যেরকম কথা বলে, যেরকম যে গল্পগুলো বলে, ওটাই কানেক্টটা দেখলাম। আর আমি ভাবলাম যে হ্যাঁ, আমি যে ক্যারেক্টারটা লিখছিলাম, মানস, ওই ক্যারেক্টারের নাম হচ্ছে মানস, মানসের সঙ্গে খুব মিল আছে এই ওর পার্সোনালিটিতে। তো সেই জন্য আমি ওর নাম্বার খুঁজে ওকে মেসেজ করলাম, ও আমাকে উত্তর দিল তাড়াতাড়ি। তারপরে ওর সঙ্গে দেখা হলো 2 দিন বাদে। আর আমরা যদিও এত ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসি,
মানে এরকম লাগছে যে আমি একটা অলগা পৃথিবী থেকে আসছি, ও একটা অলগা একদম। প্ল্যানেট থেকে আসছে, কিন্তু আমরা যখন কথা বললাম খুবই আমাদের মানে একটা বন্ধুত্ব হলো। আর ও হুম হুম। বুঝলো যে আমি কেন ওর কাছে যাচ্ছি। ও বললো আমাকে এরকমের রোল কেউ দেবে না, মানে কেউ ভাববেও না একদম। যে আমি এটা করতেও পারি। আর যদিও আমি থিয়েটার করেছি আগে বা অন্য হুম জিনিসও হুম। করতে চাই, আর ও ফিরাক ও মান্টো দুটোই দেখেছিল ওর আগে। তো আমিও আচ্ছা খুব শক আচ্ছা। হয়ে গেলাম। আমার ইনফ্যাক্ট একটু খারাপ লাগছিল যে আমি ওর শো দেখিনি আর ও আমার দুটো ছবি দেখেছে। তো হুম। আম, কিন্তু হ্যাঁ, ও মানে খুব মজা করে আমরা ওই কাজটা করলাম। আর ও খুবই ন্যাচারাল। ওর খালি অভ্যাস নেই, অ্যাক্টিং এর একটা আলাদা ইনস্টিং দরকার। অ্যাক্টিং মানে হুম হুম। রেসপন্ড করাও দরকার, খালি নিজের অ্যাক্টিংটা না, কিন্তু সামনের অ্যাক্টরটা কি করছে ওটাকে নিয়ে রেসপন্ড করার যে একটা ইনস্টিং থাকে একটা অ্যাক্টার্সে, ঠিক ওর ঠিক। এটা এতটা ছিল না। কিন্তু ওর অভ্যাস নেই, ও এক জায়গায় দাঁড়িয়ে একটা লাফটারের রেসপন্ড করে বা একটা স্মার্ট লাইনে আর একটা হুম হুম। স্মার্ট লাইনের ওর অভ্যাসটা ছিল। তো ওই জিনিসে কাজ করলাম। তারপরে ওর খুব পাঞ্জাবি অ্যাকসেন্ট ছিল, ওটাকে কি হুম হুম। হুম। ধরনের একটা ইস্টার্ন অ্যাকসেন্ট, একটা স্লো কথা বলার, যেটা ওর অভ্যাস ছিল না, ওটা নিয়ে আমি প্রচুর ওর সঙ্গে রিহার্সেল করলাম। রাঁচি থেকে হুম হুম। থিয়েটারের লোক নিয়ে ওদের সব কপিলের যে ডায়লগসগুলো ছিল ওগুলো রেকর্ড করে ওকে দিলাম। তো এরকম মিলিয়ে হুম। মিশিয়ে আমরা ওই রোলটা মানে ওই জিনিসটা হয়েছে। আর যারা দেখেছে ওরা পছন্দ করেছে ওর কাজটা, আর ফিল্ম সঙ্গে ওই ক্যারেক্টার সঙ্গে রিলেট করতে পারে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আর কি বলা যেতেই পারে। তবে এই যে জুইগাটোর পর কিন্তু এক্সপেকটেশন মানে পরিচালক নন্দিতা দাসের থেকে অনেক বেশি বেড়ে গেল। তো নেক্সট নন্দিতা দাসের প্রজেক্ট কি আসছে সেটা কিন্তু মানুষ জানতে চায়, সেটা কি আজকে রিভিল হতে পারে? না, আজকে রিভিল হবে না। ওরা খুব আর্লি স্টেজেসে আছে। আমি লিখতে শুরু করেছি, আচ্ছা। সেটাও একটু ডিস্ট্রাক্টেড ওয়ে লিখছি এখন। পুরো হুম মানে ওর মধ্যে আমি যাইনি। আর আর একটা দুটো ছবি আছে, একটা একটু হুম। এ, আলাদা রকম ছবি, আর একটা খুব মানে একটু পার্সোনাল জোনে ছবি। তো আচ্ছা। কোনটা আগে হবে আমি জানি না, কিন্তু আমি যেটা পার্সোনাল বেশি যেটা আমাকে লাগছে সেটা আমি নিয়ে এখন লিখতে শুরু করেছি। তো দেখুন, আপনি জেনে যাবেন যখন ঠিক সময় আসবে, তখন আপনি জেনে যাবেন। বা তার মানে কলকাতা টিভি দর্শকদের জন্য এটা একটা পাওনা হয়ে গেল, নন্দিতা কিন্তু জানিয়ে দিল যে তার আপকামিং দুটো প্রজেক্ট আছে, তবে কোনটা আগে হবে সেটা অবভিয়াসলি সময়ের সঙ্গে সেটাই, হ্যাঁ। নন্দিতা আর আমাদের একটু জানিয়ে দেবে অ্যাক্টিংও ডেফিনেটলি। একটু অ্যাক্টিংও করছি। আর কলকাতা আচ্ছা, বহুদিন এটা কি ধরে হিন্দি আসা না বাংলা? হয়নি। না, হিন্দি। কিন্তু বেশ। আসবো, কলকাতাও আসার আমার খুব ইচ্ছা। প্রচুর দিন হয়ে গেছে, কিন্তু আচ্ছা। আমি আসবো। আমার বাংলা, হুম। আমি বাংলা খালি শুনে শুনে শিখেছি। আমার বন্ধুরা ওরা সবসময় আমার সঙ্গে বাংলায় কথা বলে। তো আমি ভাঙা ভাঙা বাংলায় উত্তর দিই, কিন্তু ইন্টারভিউ যখন হয় তখন আমি হুম। একটু কনসিয়াস হয়ে যাই। কিন্তু বেশি বন্ধুর সঙ্গে দেখা হলে বেশি বাংলাও বেরোবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যতক্ষণ আমি কথা বললাম তোমার সাথে, একবারও কিন্তু মনে হয়নি তুমি বাংলায় বলতে স্বচ্ছন্দ নয়। অসাধারণ বাংলা, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সিরিয়াসলি এটা বড় পাওনা অবভিয়াসলি। তো আরেকটা জিনিস বলবো, তুমি তো হিন্দি সিনেমা করছো, তোমার বাংলায় প্রিয়াঙ্কা সেনের সঙ্গে তুমি ছবি করেছো, কৌশিক গাঙ্গুলির সঙ্গে ছবি করেছো। বাংলায় কি আর ছবি করবে বা অফার রয়েছে তোমার কাছে কোনো রকম? আমি মানে ভাষা দিয়ে সিলেক্ট করি না। গল্পটা যদি আমার ভাল হুম। লাগে, ডিরেক্টর সেন্সিটিভিটি, ওনার ভিশন, ওটা যদি আমার ভাল লাগে, আর রোলটা, এই তিনটে জিনিস আহ, ঠিক জায়গায় থাকলে আমি হুম। ফিল্মটা নিই। আর এখন হুম। সেরকম কিছু খুব ইন্টারেস্টিং বাংলা সিনেমা থেকে আসেনি আমার কাছে। যদি আসবে তাহলে আমি নিশ্চয়ই করব। আমার খুব পছন্দ কিন্তু কলকাতা বা বেঙ্গলে। আমি তো মৃণাল দার সঙ্গে যে ওনার লাস্ট ছবিটা হুম। করলাম, আমার ভুবন, সেটা টাকিতে শুট আমার করেছিলাম। ভুবন। হ্যাঁ, তো সেই হুম মানে যে আমার এমনিও পছন্দ আলাদা আলাদা জায়গায় গিয়ে, দেশের হুম। আলাদা আলাদা জায়গায় ওদের লোককে দেখানো, ওই জায়গাগুলো হুম। দেখার একটা ইন্টারেস্ট আছে। তো নিশ্চয়ই যদি হুম। গল্পটা ভালো থাকবে, ডিরেক্টর আমাকে যদি ভাববে যে হ্যাঁ এই রোলের জন্য নন্দিতা ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই খুশিতে নিশ্চয়ই দেখবো। এইটা শোনার পর একটা লোভ সামলাতে পারছি না একটা প্রশ্ন করা, সেটা হচ্ছে এটা নয় অভিনেত্রী হিসাবে নন্দিতা চায় বাংলা সিনেমাতে কাজ করতে, আহ, পরিচালক নন্দিতা কি কখনো বাংলায় ছবি করবে? জানি না, মানে সেরকম যদি গল্প, দেখুন খালি ভাষাটা এত বড় কিছু হার্ডেল না।
মানে হুম আমি হুম হুম কলকাতাটা তো আমার দেশেই একটা জায়গা, আমি একদমই। এতবার এসেছি, খালি কলকাতা না, মানে ওয়েস্ট বেঙ্গল পুরোটা যদি আমি ভাবি, আমি হুম শান্তিনিকেতন হুম বহুবার গেছি, আমার পিসি ওখানে থাকতেন তখন, হুম হুম ছোটবেলায় হুম বহুবার গেছি। তো এমনি এত কিছু এলিয়েন না যে আমি করতে পারবো না, কিন্তু কতগুলো জিনিস বোধহয় খুবই পার্টিকুলারও আছে। তো আমি এটা বলতে পারবো হুম না যে হ্যাঁ আমি সব যে কোনো বাংলা স্ক্রিপ্টটাকে আমি ওখানে করতে পারবো। যদি ওই স্ক্রিপ্টটাকে আমি রিলেট করতে পারি, যদি ওই হুম, এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে হ্যাঁ এটা ফ্যামিলিয়ার লাগছে, আমি জাস্টিস করতে আচ্ছা। পারবো, তাহলে আমি নিশ্চয় পরিচালকটাও করতে পারি। সেটা আমি, কিন্তু এটা জেনারেলাইজ স্টেটমেন্ট বলাটা ঠিক হবে না। হ্যাঁ, মানে ওই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়েছে, তাই তো? নন্দিতা, আমরা যারা সাংবাদিক, যারা এন্টারটেনমেন্ট বা এই সময় একটু 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 খবর রাখি, তো একটা প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, সেটা সত্যি কি মিথ্যে জানি না, তোমার কাছ থেকে যাচাই করতে চাই। এই কারণে প্রশ্নটা করছি, সেটা কি ঋতুপর্ণ ঘোষের বিনোদিনী চরিত্র কি তোমার করার কথা ছিল? এটা কি হ্যাঁ, সত্যি? আমার আমার করার ছিল। আমার ব্লাউজ মেজারমেন্টও হয়ে গেছিল। আমি স্ক্রিপ্টও হুম পড়েছি। সেটা আমার নিশ্চয় একটা মনে আ একটা দুঃখ ছিল যে ঋতুদা হুম লাস্ট মিনিটে কাস্টিংটা চেঞ্জ করলেন। কিন্তু ওনারও রিজন ছিল। ঋতুদা এত হুম ভালো ডিরেক্টর। মানে পুরা হুম পুরো দেশে আমি ভাবছি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস আমাদের যে ছিলেন তখন। আর হুম তবুও আমার দেশে কি হয় যে ভাষার যে অন্যান্য ভাষা, হিন্দি ছাড়া যে ফিল্মসগুলো, হুম এখন হুম তো ওটিটির জন্য সাউথ ইন্ডিয়ান ফিল্মসও আসছে, কিন্তু আগে একটা হুম রিজনাল সিনেমা কখনো সেই স্ট্যাচারটা পায়নি যেটা হিন্দি ফিল্ম পেয়েছে। মানে হিন্দি ফিল্মকে ইন্ডিয়ান হুম ফিল্ম হুম ভাবা যাচ্ছিল, আর বাকি ফিল্মগুলোকে রিজনাল। আমাকেও প্রচুর সব ইন্ডাস্ট্রিতেও হুম লোকেরা বলতো যে তুমি সবসময় রিজনাল ফিল্ম কেন করো, এই বাংলা আর তামিল আর মালায়ালাম হুম কে দেখছে এই ছবিগুলো? এখন ওরা বলছে না, হুম বিকজ হুম অফ ওটিটি আমরা সবাই দেখছি সাবটাইটেল ছবি নিয়ে। তো তখন ঋতুদার বোধহয় লাগলো যে হ্যাঁ, যদি ঐশ্বরিয়া করে একটা ন্যাশনাল স্ট্যাচার উনি পাবেন, আর ওটা ঠিক, উনি ডিজার্ভ করতেন হুম সেই ন্যাশনাল স্ট্যাচার। তো হুম মোমেন্টারিলি আমার নিশ্চয় খারাপ লেগেছে, কিন্তু সেটা নিয়ে আমার কোনো ওনার পক্ষে মানে কোনো রাগ ছিল না বা কোনো সেরকম রিগ্রেট ছিল না। এটার একটা হুম। ডেস্টিনির ফ্যাক্টর আছে, যেটা হলো হলো, যেটা না হলো সেটাও ঠিক। পরে কি কথা হয়েছিল ঋতুরাজ সঙ্গে কখনো? হ্যাঁ, নিশ্চয়ই কথা হয়েছিল। উনি ইনফ্যাক্ট একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এখন হুম একটা অ্যাপোলজি দিতে চাই নন্দিতাকে, যে এরকম হয়ে গেল। কিন্তু আমি হুম ওনার সঙ্গে শুভ মুহূর্ত করলাম। আর অফ কোর্স আমার খুব ইচ্ছে হুম ছিল যে আরো কাজ করতাম। ওনার যাওয়াটা ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বড় একটা লস, বাট একটা হিউম্যান লেভেল আমার জন্য একটা খুব বড় লস। লস ডেফিনেটলি। ওনার সঙ্গে একটা যেভাবে বন্ধুত্ব ছিল, উনি যা স্ট্রাগল করেছেন, আর যে কারেজ, যা ওনার যে হুম সাহস ছিল, নিজের আইডেন্টিটি নিয়ে উনি কত লোকেকে সাহস দিয়েছে যে নিজের আইডেন্টিটিকে লুকোনোর দরকার নেই। তো ওইসব নিয়ে আমার খুব হুম হুম। রেসপেক্ট আছে, ছিল, আর সবসময় থাকবে। সত্যি সত্যি ভালো লাগলো, এই গল্পটা সত্যি অনেকের কাছে অজানা ছিল এটা, সেই কারণে তোমার মুখ থেকে জানতে চাইলাম। তবে যখন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে, এখনকার যারা পরিচালক রয়েছে, সৃজন মুখার্জি থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলির সঙ্গে তুমি কাজ করেছো, বা অরিন্দম সিং, এরা কি কখনো তোমার সঙ্গে যোগাযোগ সুমন করেছে বা ঘোষের কখনো ছবিও স্ক্রিপ্ট নিয়ে করেছি। বা কিছু আলোচনা? সুমন হ্যাঁ ঘোষের হ্যাঁ হ্যাঁ। ছবি করেছি, এদের ওটাতে সঙ্গে কি কখনো? সৌমিত্র দার সঙ্গে কাজ করার একটা সুযোগ পেলাম। সেটা আমার হুম জন্য হুম। খুব প্রেশাস একটা এক্সপিরিয়েন্স ছিল। ডেফিনেটলি। বাহ, গ্রেট। তবে আরেকটু এবার একটুখানি ব্যক্তিগত দিকে যাই, যেটা খুব জানার আগ্রহ রয়েছে, শুধুমাত্র আমার নয়, বাঙালি হিসেবে যারা রয়েছে তারাও জানতে চান। সেটা সেটা হচ্ছে যতীন বাবু, তোমার বাবা, তুমি যখনই বিদেশে যেতে তখনই কি নিত্য নতুন হাত পাখা আনতে বলতেন উনি? তো এই গল্পটা যদি তুমি একটু আমাদের দর্শকদের জন্য বলো। হ্যাঁ, না আমার বাবা আর্ট অ্যান্ড ক্রাফটের খুব বড় কালেক্টর। উনি নানা হুম রকম ক্রাফট কালেক্ট করেছেন ওনার লাস্ট 50 ইয়ার্সে। হুম সে ঢোকরা হোক বা বাঁকুড়ার ওটা হোক বা হাত পাখা হুম হোক, মানে বাস্কেট্রির কত জিনিস, সব ধরনের উইভিং, হ্যান্ডলুমের কাপড় হুম হোক, এইসব জিনিস উনি কালেক্ট করেছে। তো হাত পাখার একটু অবসেশনটা বেশি ছিল ওনার কাছে। মেবি মোর দ্যান 6000 হ্যান্ড ফ্যানস আছে ওটাতে। একদমই। হ্যাঁ, বেঙ্গলের প্রচুর হাত পাখা আছে সব জায়গায়। আমার দেশে তো গরম হুম দেশ, হুম
নিশ্চয়ই হাত পাখাটা একটা রিচুয়াল আছে, আর কত রকমের হাত পাখা পাওয়া যায়। তো হুম সেই হুম জন্য এখনো আমি ওনাকে সাংঘাই নিয়ে গেছিলাম, আমি সাংঘাই গেছিলাম একটা হুম জুরি ডিউটিতে। তো আমরা অ্যালাউড, এভরি জুরার ইজ অ্যালাউড একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার। তো আমি ওনাকে হুম নিয়ে গেছিলাম, ওনারই ফোন আসছে আচ্ছা। দেখো কি ও, ভাবাই যায় না। বাবার। তো আহ, উনি ওখানেও চাইনিজ সব ফ্যান্স গুলো খুঁজছেন, আর হুম হুম তো ওটা ওনার ওনার ধারণা হচ্ছে যে এই আর্ট অ্যান্ড ক্রাফটটা মরে যাবে যদি আমরা ওটাকে প্রিজার্ভ না করি। নতুন ঠিক। সব যে নিউ জেনারেশন আসছে, কেনার লোকও কমে যাচ্ছে, আর বানানো যারা বানাচ্ছে ওরাও কমে হুম যাচ্ছে। হুম হুম, যে মাস্টার ক্রাফটসম্যান ছিলেন, মাস্টার ক্রাফটসম্যান যে ওই কমিউনিটিজ, ওদের ছেলে এখন ঠিক। ওই কাজটা করছে না। ওই রকমের ডিমান্ড না থাকলে কেন সাপ্লাই হবে? তো হুম আর অ্যাজ এ কন্টেম্পোরারি আর্টিস্ট, অ্যাজ এ মডার্ন আর্টিস্টের খুব নাম হয়, এসে হয়, কিন্তু এই যে লোকেরা থাকে ওদের নামও কেউ চেনে না, ওদের হুম কিছুই আমরা জানি না, আমি খালি ওই অবজেক্টকে জানি। তো উনি একটা ঠিক। আর্ট সেন্টার বানাচ্ছে উড়িষ্যাতে, ভুবনেশ্বরতে। আচ্ছা আচ্ছা। এখানে বাহ, এই সব আর্ট ক্রাফট গুলো কনজার্ভ হবে, প্রিজার্ভ হবে। গ্রেট ওনার গ্রেট। একটা খুব ডিপ ভিশন আছে। খুব কম হুম আর্টিস্ট নিজের এক পয়সা দিয়ে উনি ওই জায়গাটারে, মানে ওই কালেকশনটা তৈরি করেছেন। সো আমিও চেষ্টা করি ওনার মেয়ে হিসাবে, অ্যাজ অ্যান আর্টিস্ট অলসো, যে আমি কি করে কন্ট্রিবিউট হুম করতে পারি। আপনার দর্শক মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড আছে কন্ট্রিবিউট করার জন্যে, বা কিছু আইডিয়াস হোক, বা হেল্প বা ভলেন্টিয়ার, আমরা সব সময় ওপেন ওই ওই নিয়ে। ডেফিনেটলি ডেফিনেটলি, এটা কলকাতা টিভি দর্শকদের কাছে এটাও নন্দিতার একটা আবেদন থাকতো। ডেফিনেটলি কেউ যদি ইন্টারেস্টেড হন, এবং অবশ্যই নন্দিতার সঙ্গে যোগাযোগ করবেন, তবে সেই যোগাযোগের মাধ্যমে আমরা বলে দেবো। তো নন্দিতা, সবাই যেটা জানে না, আমরা একটু আধটু জানি, নন্দিতা কিন্তু গুনগুন করে ভালোই গান গায়। যদি কলকাতা টিভি দর্শকদের জন্য এক লাইন দিয়ে দেয়, তাহলে এইভাবে আমরা ইন্টারভিউটা এখানে শেষ করতে পারি। গান, তোমার পছন্দের। হ্যাঁ, বাবা গান আমি জানি নন্দিতা খুব ভালো গান গায়। একদম না, আমার গলা ব্যথা করছে। দেখুন আমি একটা কাঢ়া, কি বলে, চা নিয়ে বসে আছি, ওইসব ওর মধ্যে সব কি সব আছে, জড়িবুটি, হুম গলা একেবারে আচ্ছা। বসে যাচ্ছে, তুমি যেতে পারবো না, তবে একলা ঠিক আছে, চলো। আজকের জন্য নন্দিতাকে ছাড়লাম, তবে নেক্সট টাইম আশা করি নন্দিতা গান শোনাবে, এটা হ্যাঁ, কনফার্ম তো? নেক্সট টাইম ছাড়বে না, আমি বাংলা গান করব। বাস, পাক্কা। এই ধন প্রমিস নন্দিতা ধান্যে করলো কলকাতা টিভি পুষ্পে দর্শকদের ভরা জন্য। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে কেউ, এরকম গান করব নেক্সট টাইম, ঠিক আছে? গ্রেট গ্রেট, দারুণ দারুণ। শুনিয়ে দিলাম। নন্দিতা, অসংখ্য ধন্যবাদ, তোমার খুব তাড়া রয়েছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আবারও তোমার সঙ্গে আড্ডা মারবো আশা করি। সেই আশা রাখবো। তুমি খুব ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।